সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ১৬৩টি দেশের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান ৪২তম। গত বছরের সন্ত্রাসবাদের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৩৫তম। সূচকে বাংলাদেশের ৭ ধাপ উন্নতি হলেও আবারও বড় ধরনের জঙ্গি হামলার ঝুঁকিতে দেশ। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ সতর্কতামূলক চিঠির পরিপ্রেক্ষিতে জানা গেছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর স্থাপনা ও সদস্য ধর্মীয় উপাসনালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলা ও ধারালো অস্ত্র ব্যবহারের হুমকি দেওয়া হয়েছে। দীর্ঘদিন বড় ধরনের হামলা না ঘটলেও গোয়েন্দা সংস্থাগুলো বলছে, দেশে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল হয়নি, বরং নীরবে সংগঠিত হয়ে বিভিন্ন কৌশলে সক্রিয় হওয়ার চেষ্টা চলছে। অনলাইনে যোগাযোগ, ছোট পরিসরে সংগঠন গঠন এবং লো প্রোফাইল কার্যক্রমের মাধ্যমে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টার প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারের সময় নিষিদ্ধ এই সংগঠনগুলোর উপস্থিতি জানা না দিলেও সরকারকে বেকায়দায় ফেলতেই জঙ্গি তৎপরতা আবারও শুরু হয়েছে। ইতিমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের ৮টি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, জঙ্গিবাদ কখনো পুরোপুরি নিষ্ক্রিয় বা হারিয়ে যায় না, বরং কৌশলগতভাবে সুযোগ, রাজনৈতিক প্রেক্ষাপট ও নিরাপত্তা দুর্বলতার অপেক্ষায় থাকে। অতীতে উদীচী, রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে হামলা এবং হোলি আর্টিজান বেকারিতে হামলা সহ ব্লগারদের হত্যার মধ্য দিয়ে জঙ্গিবাদের যে উত্থান দেখেছিল বাংলাদেশ, তবে কি আবারও সেই ধারা ফেরত আসার সম্ভাবনা আছে? জঙ্গিবাদ নির্মূলে এখন করণীয় কি? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাউন স্টুডিওতে আছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাইম আশফাক চৌধুরী, আছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, এবং আমাদের সাথে জুমে যুক্ত হবেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, জঙ্গিবাদ একটা দীর্ঘ সময় বেশ কিছু উদাহরণ দিয়েই আমি আসলে শুরু করেছিলাম। অতীতে আমরা দেখেছি উদীচী, রমনা বটমূল কিংবা হোলি আর্টিজানের যেই ঘটনা কিংবা ব্লগারদের উপরে যেভাবে আসলে আমরা হামলা হতে দেখেছি, সেই নৃশংসতা থেকে আমরা বেরিয়ে আসতে চেয়েছিলাম এবং জঙ্গিবাদ থেকেও আমরা বেরিয়ে আসতে চেয়েছিলাম এই সময়ে। অথবা আমি যদি আসলে বলি, নির্বাচন পরবর্তী সময় মাত্র 2 মাস বয়সী একটি সরকারের সামনে আবার নতুন করে জঙ্গি হামলার যে ঝুঁকিতে বাংলাদেশ রয়েছে, সেটি আসলে সামাল দেওয়া এই মুহূর্তে আমাদের কাছে কতখানি চ্যালেঞ্জিং? ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করছেন জেনারেল নাইম সাহেব, ওনাকে শুভেচ্ছা। যারা ডিবিসির এই অনুষ্ঠান দেখছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। দেখুন, জঙ্গিবাদের প্রশ্নটা কিন্তু এই নির্বাচিত সরকারের পরে এসছে ঘটনাটা। গত 18 মাসে কিন্তু তেমনটা আপনার আলোচনা করতে হয়নি। কারণ হলো যে জঙ্গিবাদ তখনই তাদের কর্মকাণ্ড গোপনে করে যখন নাকি একটা আইনি প্রক্রিয়ার মধ্যে তারা বাধাগ্রস্ত হয়। কিন্তু গত 18 মাসে তারা যা কিছু তারা স্বাধীনভাবে মুক্তভাবে করতে পেরেছে, যার ফলে আপনাদের আলোচনায় আসেনি। কারণ আপনি জানেন যে হিজবুত তাহরীর সহ অন্যান্য অনেক সংগঠন বিভিন্ন নামে বেনামে যারা জঙ্গিদের পৃষ্ঠপোষক এবং যাদের মিছিলে বা তাদের মিটিংয়ে বা তাদের সহযোগী জঙ্গিরা এখানে অন্তর্ভুক্ত আছে, সেই সমস্ত সংগঠনগুলো, সেই সমস্ত লোকগুলো কিন্তু 5ই আগস্টে যখন জঙ্গিদের মুক্ত করা হয়, তারপরে কিন্তু তারা 18 মাস মোটামুটি নিরিবিলিভাবে যেখানে যেটা করা দরকার ছিল তারা করতে পেরেছে। জঙ্গিবাদের ধরেন তারা তো একটা আপনার ধর্মীয় উন্মাদনায় থাকে, তাই না? ধরেন এক নারীকে করতে হবে, নারী হয়তো সে ওই যে ওড়নার কথা বললেন যে ওড়না পরে নেয় মাথায়, তাকে আক্রমণ করতে হবে, সেটা স্বাধীনভাবে তারা করতে পেরেছে তখন। তারপরে আপনার প্রোগ্রেসিভ অ্যাগেনস্টে কথা বলার ক্ষেত্রে কেউ কথা বলছে, তাকে হয়তো পিটাতে হবে, আর রাস্তাঘাটে তারা পিটাতে পেরেছে, কোনো প্রতিবন্ধকতা ছিল না। যার ফলে কিন্তু এই 18 মাসে বলবো আমি একটা জঙ্গিদের জন্য একটা সুন্দর একটা ক্ষেত্র ছিল যেখানে তারা বিচরণ করতে পেরেছে। কিন্তু নির্বাচন হওয়ার পরে কিন্তু নির্বাচিত সরকার যখন আসলো, তখন কিন্তু আমরা আস্তে আস্তে আইনের শাসনের দিকে ফিরে যাওয়ার একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই কারণে কিন্তু এখন তারা কিন্তু আর তাদের সামনাসামনি দেখবেন না, কারণ তাহলে তাদেরকে সরকার ব্যবস্থা নেবে। এই জন্যই কিন্তু ওই পুলিশের রিপোর্ট যেটা আছে দেখবেন, সেখানে কিন্তু তারা বলেছে যেহেতু তারা বুঝে গেছে যে এখন তো জঙ্গি তৎপরতা গোপনে করতে হবে, যেটা নাকি এর আগের সরকারের সময় আপনি জানেন যে হোলি আর্টিজান, তারপরে শ্যামলীতে, তারপরে সিলেটে এবং ঝালকাঠিতে বিভিন্ন জায়গায় তারা এই জঙ্গি আক্রমণ করেছে। যাদেরকে পছন্দ হয় না, যে সিস্টেম পছন্দ হয় না, ব্যক্তিকে পছন্দ হয় না, তাদের উপরে তারা জঙ্গি আক্রমণগুলো চালিয়ে গেছে। তো সেই প্রেক্ষিতে আপনার এখন যেটা হয়েছে সেটা হলো এই রিপোর্টটা আসার পরে সরকার কিছুটা বুঝতে পেরেছে যে আসলে জঙ্গিদের কর্মতৎপরতা বাড়ছে এবং জঙ্গি আক্রমণ হলে পরে সরকারের একটা ব্যর্থতা হবে, তাই না?
এই কারণে তারা সব জায়গায় নিরাপত্তাগুলো দিয়েছে। এখন এই জঙ্গি আক্রমণকে যদি আপনার রাষ্ট্র যদি আসলেই মনে করে যে এই তৎপরতাকে তারা নিয়ন্ত্রণ করবেন, এটা সম্ভব। কারণ আমরা দেখেছি আগের সরকারের সময়, তাই না? সেখানে কিন্তু আপনার একটা বড় প্রশ্ন থাকে অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, মানে একটা লম্বা সময় তো এই সরকার মানে রাজনীতির বাইরে বা আমি যদি বলি ক্ষমতার বাইরে ছিলেন, মানে বাংলাদেশে রাজনীতিতে খুবই সক্রিয় ছিলেন, কিন্তু ক্ষমতা তো আসলে কক্ষিগতভাবে একটা সরকার আসলে দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন। তারা যেভাবে আসলে জঙ্গির বিষয়টাকে ডিল করেছেন, এখন আসলে যে নতুন সরকারটি আসলো মাত্র 2 মাস বয়স সেই সরকারের, তাদের জন্য এখন এত বড় একটা হামলার যেই ঝুঁকির কবলে বাংলাদেশ পড়তে যাচ্ছে, সেটি সামাল দেওয়া কি খুব একটা সহজ হবে বলে মনে করেন? দেখুন, সরকারটা বলতে কি বোঝায়? সরকারটা তো এটা একটা সিস্টেম, এবং সিস্টেমের মধ্যে আপনার বেসিক্যালি জঙ্গিদের ব্যাপারে তথ্য কালেকশন, এই যে আপনাদের বিভিন্ন পুলিশের বিভিন্ন সংস্থা আছে, র্যাবের বিভিন্ন সংস্থা আছে, গোয়েন্দা বিভাগ আছে, এবং তারা যদি তথ্যগুলো প্রপারলি দিতে পারে, দেয়, তাহলে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং এই মেকানিজমটা রাজনৈতিকভাবে যারা ক্ষমতায় ছিলেন তারা হয়তো চলে গেছেন, কিন্তু ওই সিস্টেমগুলো তো আমাদের আছে, তাই না? যে সিস্টেমগুলোর মধ্য দিয়েই জঙ্গি নিয়ন্ত্রণ করা হয়েছিল, তারা আছে এখানে। কাজেই সেক্ষেত্রে হয়তো হ্যাঁ, অনেক অভিজ্ঞ লোকজন হয়তো নাই, তারা হয়তো চলে গেছেন, কিন্তু সেক্ষেত্রে সরকার যদি চায়, সরকার যদি মনে করে এটা করা সম্ভব, সেটা বাংলাদেশে এই সমস্ত জঙ্গিদের নিয়ন্ত্রণ করা সম্ভব। কারণ সরকারও কিন্তু তাদের জন্য একটা সুবিধা হয়েছে, সেটা হলো জঙ্গিদের মোটামুটি চেনা যাচ্ছে কিন্তু এখন, তাই না? এই আগে যেমন এক সময় ছিল যে আসলে জঙ্গি কে, হঠাৎ করে এসে দেখা গেলো রমনা ভবনে, রমনা পার্কে করে বোমা মারলো, কারা খুঁজে বের করতে কষ্ট হয়েছে। কিন্তু আমরা কিন্তু মোটামুটি 18 মাসে কিন্তু একটা জিনিস আমাদের চোখে এসছে, এটা যদি আপনি সমস্ত সিস্টেমগুলোকে আপনি অন করেন, দেখতে পারবেন এই জঙ্গি খুঁজে পাওয়া যাবে কারা কারা, এবং কারা কারা জঙ্গিদের মদত দিচ্ছে, এগুলো খুঁজে পাওয়া যায়। সেক্ষেত্রে সরকার করতে পারবে। জি, আমি একটু মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী আপনার কাছে আসি। জঙ্গিদের কি আসলেই খুঁজে পাওয়া যাচ্ছে? মানে একটা গোয়েন্দা সংস্থাগুলো যেটি বলছে যে দেশের জঙ্গিবাদ হয়তো পুরোপুরি নির্মূল হয়নি, উল্টো তারা হয়তো নীরবে সংগঠিত হয়েছেন, কৌশলটাকে পাল্টে ফেলেছেন, এবং নতুন কৌশল নিয়ে তারা হয়তো সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। সেক্ষেত্রে আসলে তাদেরকে চেনাটা কতখানি সহজ হবে? জি, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার টুডে। 2-3টা বিষয় নিয়ে একটু আলোকপাত করতে চাই। প্রথম যে বিষয়টা হলো যে আমরা সবাই, এবং আপনি হাইলাইটেও বলেছেন, যে কোনো আদর্শকে নিষ্ক্রিয় করা যায় না, এটা যেমন সত্য, এবং এটাকে যদি রাষ্ট্র সেইভাবে চিন্তা করে যে আমি এই আদর্শকে যেহেতু নিষ্ক্রিয় হবে না, সুতরাং আমার স্ট্র্যাটেজি হওয়া উচিত যে তাদেরকে কোনোভাবেই কখনোই হালকাভাবে আমি নেব না। সো যে কাজটা হয়েছে যে লাস্ট ইন্টারিম গভর্নমেন্টের সময়, এ কাইন্ড অফ ডিনায়াল স্ট্র্যাটেজি তারা ফলো করেছিল। এই ডিনায়াল স্ট্র্যাটেজি মানে হলো যে আমাদের দেশে, বাংলাদেশে আর কোনো জঙ্গি নেই। আপনি যখন এই কথাটা রাষ্ট্রীয়ভাবে বলবেন, দ্যাট মিনস ইউ আর গিভিং অ্যান অপরচুনিটি। মানে অনেকেই বলার চেষ্টা করছেন যে 1.5 বছর ধরে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, এরকম একটা রাষ্ট্রীয় বয়ান তৈরি করা হয়। বয়ান তৈরি, এটা কি সত্যি তাহলে? এইটা একদম টোটালি একটা রং স্ট্র্যাটেজি আমি বলবো। কেন বললাম? কারণ হলো এই যে আবার সূত্রটা ওইভাবে নেই, যেহেতু জঙ্গিবাদের বা উগ্রবাদ যেটাকে আমরা বলছি, তারা একটা আদর্শের ভিত্তিতে কাজগুলো করে, এবং সেই আদর্শটাকে সাপ্রেস করে রাখা হয়েছিল তার পূর্বের যে সরকার, তার মাধ্যমে। সেই সাপ্রেশনটাকে আপনি যখন বলবেন যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, তার মানে হলো ইউ আর টেকিং এ ডিনায়াল স্ট্র্যাটেজি, যে আমার দেশে এইখানে জঙ্গিবাদ কিছু নাই। যখন আপনি এটা ঘোষণা করবেন, এবং এই ঘোষণার পরে রাষ্ট্রীয় যে যন্ত্র যারা আছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা, তাদের মধ্যে এক ধরনের শিথিলতা আসার সম্ভাবনা থেকে যায়, যেহেতু ডাইরেক্টিভস হলো যে না, এই দেশে কোনো জঙ্গি নাই। সুতরাং তাদের যে কাজকর্ম অথবা যে ফোকাস যেটা আছে, এই ফোকাসটা জঙ্গিবাদ থেকে অন্যদিকে শিফট হয়ে যায়। যে যখনই এটা শিফট হয়ে যায়, তখনই কিন্তু এরা মাথা চারা দিয়ে উঠছে। এবং আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, যে তথ্য উপাত্ত আমরা পাচ্ছি জঙ্গিবাদ বা জঙ্গির আবার উত্থান হচ্ছে বলে আমরা যে সংবাদগুলো পাচ্ছি, এইটা বিকজ অফ ওই যে একটা ডিনায়াল স্ট্র্যাটেজি ছিল, তার মধ্যে তারা আবার অর্গানাইজড হয়েছে, বিভিন্ন জায়গাতে সংগঠিত হয়ে আবার সারফেস করার চেষ্টা করছে। এমনও হতে পারে যে নির্বাচিত সরকার এসছেন, ওনাদের ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজি, যে ডিনায়াল স্ট্র্যাটেজি আগে ছিল, তাকে তারা নেগেট করেছে, এবং যার কারণেই কিন্তু এটা সারফেস হয়েছে, এবং কোনো একটা ইনসিডেন্ট হওয়ার পূর্বেই কিন্তু সারফেস হয়েছে। তার মানে হলো যে গোয়েন্দা তৎপরতা যেটা
এখন বর্তমানে চলমান, সেই চলমান গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এটা সারফেস হয়েছে এবং তার বিরুদ্ধে তারা নিচ্ছে। সো এটা আই উড লাইক টু গিভ ক্রেডিট টু কারেন্ট গভর্নমেন্ট যে তাদের এই ফোকাস হয়তো বা আছে বলেই সারফেস হয়েছে। তবে এইখানে আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই। ডিনায়াল স্ট্র্যাটেজি নিয়ে বিগত 18 মাসে যদি তারা সেই ফোকাস থেকে দূরে সরে যেয়ে থাকে, তাহলে কি পরিমাণ সংগঠিত তারা হয়েছে, কতটুকু বিস্তৃতি লাভ করেছে, এই তথ্য উপাত্ত এখানে আমার আপনাকে আরেকটা প্রশ্ন করার আছে ডক্টর নাঈম। এই যে আসলে আপনি বলছেন যে তারা কতখানি সংগঠিত হয়েছে বা কি আকারে তারা শক্তিটা আসলে সংগঠিত করেছে সেটি এখন বোঝার উপায় নাই। তারা হয়তো, আমি যদি ধরে নিই 1.5 বছর সময় পেয়েছে, এই সরকারের তো বয়স মাত্র 2 মাস, মানে 1.5 বছরের সাথে যদি 2 মাসকে তুলনা করি, শক্তিটা আসলে তাহলে কাদের এখন বেশি হতে যাচ্ছে? যদি তাদের শক্তিটা বেশি হয়, যেই হামলার কথা তারা বলছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, সংসদ ভবনের মতন স্পর্শকাতর জায়গা থেকে শুরু করে ধর্মীয় উপাসনালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার কথা যারা বলছে, কতখানি ভয়াবহতা আসলে সামনে আসতে পারে, সেই সংখ্যাটাতে আসলে আমাদের যে সতর্কতাটা জারি করা হয়েছে সেটি কতখানি ঠিক আছে? সরকার যদিও 2 মাস, কিন্তু সরকার যাদের মাধ্যমে করাবে তাদের বয়স কিন্তু 2 মাস না। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা, ওনারা তো এই দেশের জন্মলগ্ন থেকেই আছেন, সুতরাং তাদের মাধ্যমে এটা করা সম্ভব। সো দেয়ার আর স্ট্র্যাটেজিস, দেয়ার আর টেকনিক অ্যান্ড ট্যাকটিক্স, কীভাবে আইডেন্টিফাই করা যায় তাদেরকে। এবং তাদের ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজি হলো যে যদি জনসম্পৃক্ততা না থাকে, জনসমর্থন না থাকে, কোনো দিন কোনো দেশে কোনো জায়গাতে উগ্রবাদের কিন্তু স্থায়িত্ব থাকবে না। সো ওই স্ট্র্যাটেজি এবং ওই যে শিক্ষা, ওই শিক্ষাকে মাথায় রেখে আমাদের যে বর্তমান যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এবং গোয়েন্দা সংস্থা আছে, তাদের দ্বারা এইটাকে নির্মূল করা সম্ভব। তবে আমি এক্স্যাক্টলি জানি না যে তাদের সক্ষমতা কতটুকু, এবং তারা কি যারা উগ্রবাদে বিশ্বাসী টেররিস্ট যারা আছেন তাদেরকে আউটস্মার্ট করার মতো ওই টেকনিক, ওই ট্যাকটিক্স, ওই ক্যাপাবিলিটি এখনও আছে কিনা, এটা নিয়ে আমি নিশ্চিত নই। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, যখন আসলে জঙ্গিবাদ উত্থানের একটা শঙ্কা আসে, সেই জায়গাটিতে খুব মানে আষ্টে পৃষ্ঠে যেটি বাধা থাকে সেটি হচ্ছে রাজনৈতিক একটা জায়গা। একটা রাজনৈতিক বয়ান একটা দীর্ঘদিন আসলে তৈরি করার চেষ্টা করা হয়েছে, বা রাজনীতিতে একটা মানে কথা প্রচলিত আছে যে আওয়ামী লীগ যখন থাকে তখন দেশ থেকে জঙ্গিবাদটা নির্মূল থাকে। মানে এখন আবার জঙ্গিবাদ ফিরে আসছে, সেটি কি আপনি মনে করছেন কোথাও না কোথাও তাদেরও একটা পরিকল্পনা হতে পারে, সেই সুযোগও আছে বলে কি মনে করেন কিনা? আমি এই প্রশ্ন উত্তর নিয়ে একটা বিরতি নিয়ে ফিরতে চাই। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, একটা কথা আসলে রাজনীতিতে দীর্ঘদিন প্রচলন ছিল, যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে সেই সময়টাতে আসলে দেশে কোনো জঙ্গিবাদের উত্থান হয় না, মানে আওয়ামী লীগ নিজেরাই এটা দীর্ঘদিন প্রচার করেছে। সেই প্রচারণা থেকে বেরিয়ে আসতে কোনো না কোনোভাবে এটি তাদেরই এক ধরনের তৎপরতা কিংবা তাদেরই ষড়যন্ত্র হতে পারে বলেও কি আসলে মনে করছেন? না, ধন্যবাদ আপনাকে। আমি ধন্যবাদ জানাই যে এখন তো রাজনৈতিক কারণে বিভিন্ন বক্তব্য দেওয়া হয়, তো সরকার এটাকে গুরুত্ব দিয়েছেন। গুরুত্ব না দিয়ে কিন্তু সরকার এটা রাজনীতি করতে পারতেন, বলতে পারতেন যে এই সমস্ত জঙ্গি তৎপরতা আওয়ামী লীগ করছে, এটা কিন্তু বলতে পারতেন। তারা সেই রাজনীতিতে করে না দেখে এটা সুখবর যে আসলে জঙ্গিদেরকে তারা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং ধরতে পারবেন। দেখেন, ওই যে কথাটা বললেন ডক্টর ইউনূস সাহেবের সময় যেটা বলা হয়েছিল বাংলাদেশে জঙ্গিবাদ নাই, ওই সময়ের কথা বলা হয়েছিল, এটা কিন্তু উনি সত্য কথা বলেছেন। কারণ হলো তখন জঙ্গিবাদের কোনো প্রয়োজন ছিল না, কারণ জঙ্গিরা তো থাকে হলো গোপনে, তো তখন তারা প্রকাশ্যে ছিল, ছত্রছায়া ছিল। এবং আপনি দেখেন এই যে বিভিন্ন জায়গায় আক্রমণগুলো হয়েছে, আপনি প্রত্যেকটা জায়গা দেখেন, উদীচী বলেন, প্রথম আলো বলেন, 32 নম্বর বলেন, প্রত্যেকটা জায়গায় হ্যাঁ আপনার প্রকাশ্য একটা রাজনৈতিক দলের একটা কর্মসূচির প্রেক্ষিতে ওখানে লোকজন গিয়েছে যারা নাকি জঙ্গি না, কিন্তু ওখানে মিশ্রণ ছিল। যারা জঙ্গি তারা কিন্তু খুঁজে নিয়েছে যে ওই জায়গায় আমি ঢুকে ওই কাজটা করব। এখানে যদি আপনার বক্তব্যগুলো দেখেন, প্রথম আলো আগুনের সময় অনেকের বক্তব্য আসছে, কী বক্তব্য, 32 নম্বর ভাঙার সময় অনেকের বক্তব্য আসছে, বক্তব্য দেখলেই বুঝতে পারবেন ও আসলে রাজনৈতিক কর্মী বা নেতা না, স্বাভাবিক নিয়মের হলো জঙ্গি, এবং তাদের বক্তব্য থেকে এসে যায়। এই জন্য ওই সময় জঙ্গিদের যে আপনার যে মানে জঙ্গিরা যে গোপনে থাকার বিষয়টা ওইটা ছিল না, এটা সত্য বলেছে, কারণ সবাই সামনে তারা কাজ করেছে। এটি নিয়ে আবার জামায়াতের কিন্তু পাল্টা বক্তব্য আছে, আমি আসতেছি কারণ হলো তাদেরকে নানান সময় হ্যাঁ না এটাই তো আমি আসতেছি, কারণ হলো আপনি দেখেন নির্যাতন করা হয়েছে, কারণ তারা তো আপনি জানেন যে এটা তো এখন তো এই যে ছাত্রদল আর ছাত্র শিবিরের কথার মধ্যে দেখেন না গুপ্ত কথাটা আসছে, গুপ্ত কেন আসছে, গুপ্ত থাকে তো কাজ করা হয়। এখন জঙ্গিরা তো বিভিন্ন ফর্মে আছে,
বিভিন্ন ফর্মে কাজ করে। আপনি যখন একটা পার্টি যখন ব্যান্ড হয়ে যায় তখন তাদের একটা আন্ডারগ্রাউন্ড পার্টি একটা থাকে, একটা অংশ, কিন্তু অন্য অংশগুলো কিন্তু প্রকাশ্যে বিভিন্ন হাতের সঙ্গে কাজ করে। এই জঙ্গিটাও যেমন ভাইরাসের মতো, ভাইরাসটা কিন্তু আপনার আছে, আমার শরীরে ঢোকে, আপনার শরীরে ঢোকে, কিন্তু আপনি দেখবেন অসুস্থ হবেন না, আমি হব, কারণ আমার ইমিউনিটি কম বা আমাকে সে আক্রমণ করে করতে পারছে। তো জঙ্গিটা হলে সেরকম রাষ্ট্রের পরিস্থিতি, রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো যদি খুব স্ট্রং থাকে, তারা যদি প্রিভিলেজ না দেয় তো জঙ্গিরা নিয়ন্ত্রণে থাকবে। আর যদি আপনি প্রিভিলেজ দেন তাহলে জঙ্গিরা সামনে চলে আসবে, তখন আর তাদের ওই যে মাধ্যমের দরকার হয় না। কারণ আপনি এই জঙ্গিদের এই যে একটা কথা আপনি উদাহরণ দিয়ে আমি বলি, সেটা হলো আপনার কোন জায়গাটা, শ্যামলীতে আপনি জানেন, যেমন আজকে যেমন ভাইয়ের কথা বললেন যে হোলি আর্টিজনের নেতৃত্ব দিয়েছেন উনি, এখন তো আমরা একথাও শুনি অন্য রাজনৈতিক দলের মাধ্যমে যে হোলি আর্টিজনের এগুলো নাকি সব বানানো আওয়ামী লীগ সরকারের। তাহলে কি দাঁড়ালো? তাহলে আপনি কিন্তু এটা কেন বললেন? আপনার উদ্দেশ্য কি তাদের সেভ করা না রাজনৈতিক কারণে বললেন? যদি আপনি বলেন এটা বানানো, এগুলো হলে অনেক ইউটিউবেই কিন্তু এগুলো বলতেছে যেগুলো সব বানানো ছিল। তো বানানো যদি থাকে তার মানে কিন্তু আপনি আলটিমেটলি কিন্তু জঙ্গিদের পক্ষে একটা কাজ করে গেলেন, আপনি বুঝে করেন আর না বুঝে করেন। এই যে শ্যামলীতে আপনার কয়েকজন লোক মারা গেছিল পুলিশের আক্রমণে, সেখানে ওই সময়ের যে আইজিপি ছিল তাকে ওই হত্যা মামলা এখন ধরে ওইটাকে এখন বিচার করা হচ্ছে। তো এই যদি আপনার হয় রাষ্ট্রের অবস্থান, যে আপনি যখন জঙ্গি কর্মকাণ্ড করবেন, সেখানে যদি আপনি দেখা যায় ওটাকে রাজনৈতিক অবয়বে যদি আপনি নিয়ে যান, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, তাহলে আপনি জঙ্গি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তা আমি মনে করি যে সরকার সেই জায়গাটায় খুব ভালো অবস্থানই নিয়েছেন যে তারা এটাকে নিয়ে রাজনীতি করতে চান না। কারণ যখনই পুলিশের গোয়েন্দা বিভাগের একটা রিপোর্ট আসছে, সাথে সাথে বলেছেন যে নির্দিষ্ট জায়গাগুলো, যেমন আজকে দেখলাম 8টি এয়ারপোর্টের জন্য নিরাপত্তা তারা বাড়িয়েছেন। এটা সত্য কথা, কারণ আপনি জানেন যে যখন সরকারিভাবে আপনি নির্বাচিত হয়ে আসছে বিএনপি, এখানে কিন্তু আপনার জঙ্গিরা ইউনূস সরকারের সময় যেভাবে খুব প্রকাশ্যে কারোর সাথে থেকে আগাচ্ছিল, এখন আর তারা সেটা পারবে না করার কারণে তারা কিন্তু আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছে, এবং আন্ডারগ্রাউন্ডে চলেই সরকারকে আপনার ব্যতিব্যস্ত করার জন্য, সরকারকে দুর্বল করার জন্য। কারণ সরকারের তো একটা রাজনৈতিক বিরোধিতা আছেই, তারা যখন সরকারের মধ্যে একটা বিরাট বিরোধিতা করে, ওই সুযোগে তাদের বিরোধিতার যে হাতিয়ার সেটা তারা গোপনে ব্যবহার করা শুরু করবে। এবং সেই জায়গাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যে সরকার যদি সেটা সুদৃষ্টি দেয়, যেটা নাইম ভাই বললেন যে আসলে সরকার আজকে কারা আসলে এটা তো বিষয় না, এটা বিষয় হলো যে একটা প্রশাসন আছে, আমাদের একটা সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যে ওটা আছে, অর্থাৎ সেখানে সরকার সেটা করতে পারবে। নুরুলহুদার সাথে যুক্ত হতে চাই। নুরুলহুদা, আপনাকে স্বাগত জানাচ্ছি রাজকাহনে। সাবেক মহাপরিদর্শক আপনি বাংলাদেশ পুলিশের। দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে, সম্প্রতি দেখা যাচ্ছে স্পর্শকাতর বেশ কিছু তথ্য প্রমাণ, যেগুলো আসলে পুলিশ সদর দপ্তরে ভীষণ গোপনীয় থাকবার কথা, সেগুলো কোনোভাবেই গোপনীয় রাখা যাচ্ছে না। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই কনফিডেন্সিয়াল যে কাগজপত্রগুলো আছে সেগুলো ছড়িয়ে পড়ছে। সেটার জন্য আসলে দায়টা পুলিশকে নিতে হবে কিনা, এবং পুলিশ বাহিনীর ওপর আসলে একটা যেই ধরনের এই মুহূর্তে অভিযোগ আছে, তারা দীর্ঘদিন আসলে একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করেছে, এই মুহূর্তে তাদের আসলে মোটিভেশন দরকার, সেই জায়গাটি থেকে এই মুহূর্তে এই অবস্থায় দাঁড়িয়ে পুলিশ আসলে এই জঙ্গি মোকাবেলা করায় কতখানি তৎপর হতে পারবে বলে মনে করেন? সরকারের সাথে তো কাজ করতে হয় যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে, বিশেষ করে ইন্টেলিজেন্সে যারা আছে তাদের কাজ করতে হয় এভাবে। তো এখন সেখানে পক্ষপাতিত্বের অভিযোগ আজকের না, এটা 1947 সালের থেকেই এসব পক্ষপাতিত্বর অভিযোগ আছে আর কি। তো পক্ষপাতিত্বর অভিযোগ যখন থাকে সেটাকে খণ্ডন করতে হয়। তো দুর্ভাগ্যজনকভাবে আমরা সেগুলো খণ্ডন করতে পারিনি। স্টেট এবং গভর্নমেন্ট এগুলো সব এক হয়ে গেছে আর কি। তো যখন সেরকম একটা অবস্থা হয় তখন খুব ফার্মলি কাজ করা মুশকিল। তো আমরা আশা করবো আর কি, দেশের লোকজন আশা করবে যে তারা মনোবলটা হয়তো ফিরে পাবেন। জি, কিন্তু আবার যদি মনোবল ফিরে পান, তাহলে পুলিশ সদর দপ্তরের এত গোপনীয় যে স্পর্শকাতর তথ্য প্রমাণ যেগুলো গোপন রাখার কথা, সেগুলো আমরা দেখতে পাচ্ছি খুব সম্প্রতি সেগুলো আর গোপন থাকছে না। সেগুলো কেন গোপন থাকছে না? এর পেছনে আসলে কারা আছে? সেখানে তারা কর্মকর্তা যারা আছেন তাদের শৈথিল্য আছে। তার কারণ এগুলো তো টপ সিক্রেট ডকুমেন্টস হওয়ার কথা, এবং টপ সিক্রেট ডকুমেন্টকে কি করে রাখতে হবে সে বিষয়ে ডিটেল ইনস্ট্রাকশনস আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সেগুলো যদি আপনি মানেন তাহলে
অন্তত 90-95% ক্ষেত্রে আপনার ভুল হবে না। কিন্তু লিক হয়ে যায় তো আমেরিকার মতো জায়গায়ও সমস্ত টপ সিক্রেট ডকুমেন্টও লিক হয়ে যায়, এবং লিক হয় এই জন্যে যে যারা এই সমস্ত সভায় থাকেন তারা ইচ্ছা করে এগুলো দিয়ে দেন কাউকে খুশি করবার জন্যে, এবং তাদের সময় তারা প্রভাবিত হয়ে যান বিভিন্ন কারণে। অতএব 100% গ্যারান্টি থাকবে যে ডকুমেন্টস কেউ দেখতে পারবে না, এইটা বোধহয় আশা করা খুব বেশি হবে আর কি। ও দেখেছেন এই আমেরিকার যে সমস্ত টপ যে বডির মিটিং হয় সেখানে হয়তো 8-10 জন অ্যাটেন্ড করে। তো এই 8-10 জনের মধ্যেও এইটাকে গোপন রাখা যায় না। তো সেক্ষেত্রে আমরাও আশা করতে পারি না। আর এখন যেভাবে আমাদের অ্যাপয়েন্টমেন্টস গুলা পলিটিসাইজড হয়েছে, টপ পোস্টিংস গুলো এখন অনেক সময় আজ একটা পোস্টিং হচ্ছে তো পরশুদিন আর একটা হচ্ছে আর কি, তার 2 দিন পরে আবার একটা হচ্ছে। এখানে একটা স্থিতিশীলতা আসছে না, জি, মানে এই পুরো স্টেবিলিটি আসছে না। প্রক্রিয়াটির মধ্যে আসলে কোথাও না কোথাও একটা অসামঞ্জস্যতা রয়ে গেছে। আমি মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ নাইম আপনার কাছে একটু আসি। আপনি হোলি আর্টিজানের সময় আসলে আমরা যে ভয়াবহতাটা দেখেছি, আমরা হয়তো টেলিভিশনের এপারে বসে সেদিন সারা রাত কাভার করেছি, সেই দিনটাতে আসলে আমরা যে ভয়াবহতাটা অনুভব করেছি আপনি সেই সময়টাতে ফিল্ডে ছিলেন, এবং আপনি পুরো হোলি আর্টিজানের যে জঙ্গি হামলা, সেই হামলাটি কিভাবে আসলে নির্মূল করবেন সেই পরিকল্পনার আপনি লিড দিয়েছেন, নেতৃত্বে ছিলেন। এই ভয়াবহতাটা আসলে আমরা কি আবার ফিরে পেতে পারি কিনা, সেরকম পরিকল্পনা যদি জঙ্গিরা করে থাকেন সেক্ষেত্রে আসলে এখন আমাদের পরিকল্পনাটা কেমন হতে পারে? জি, হোলি আর্টিসানের কথা যদি বলি, যে ওই সময় এক্স্যাক্টলি যা হয়েছিল সেই তথ্যগুলোই আমাদেরকে দেয়া হয়েছে, এবং প্র্যাকটিক্যালি আমি নিজে পার্সোনালি গিয়েছি, ব্রিফিং নিয়েছি পুলিশের থেকে, তারপরে আবার গণভবনে যে প্রাইম মিনিস্টার থেকে এবং অন্যান্য যারা ছিলেন সবার থেকে ইনস্ট্রাকশন নিয়ে তারপরে এই অপারেশনটা হয়েছিল। জঙ্গি অর্থাৎ আওয়ামী লীগের রেজিমে জঙ্গি ছিল না, এই ক্লেমটা করাটাও বোধহয় উচিত না। এর মধ্যে অনেক কন্ট্রোভার্সিয়াল কাজও হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, যেগুলো এখন বিচারাধীন আছে, সেই সব ইনসিডেন্টের কারণেই এটা হয়েছে। সো সেই সময়ও জঙ্গি ছিল না এটা যেমন বলা যাবে না, বিকজ আমি নিজে সাক্ষী, হোলি আর্টিসান দেখেছি। আমরা যাওয়ার পূর্বেই পুলিশ আহত হয়েছে এবং অন্যান্য অফিসাররা আহত হয়েছেন। তো এখন যদি ওইটাকে বিবেচনা করি, এখন যে একদম এক্স্যাক্টলি হোলি আর্টিসানের মতো সিচুয়েশনে চলে যাবে এটা আমি আশা করছি না। তারপর একটা বড় সংখ্যা রয়ে গেছে, অনেকে আসলে ভয়ও পাচ্ছেন, যেহেতু আসলে একটা সতর্ক বার্তা আছে, এবং যেটি বলছিলাম যে পুলিশের খুব গোপন তথ্য আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত চলে আসছে। এখানে দেখা গেছে যে খুব গুরুত্বপূর্ণ স্থাপনা এবং খুবই স্পর্শকাতর জায়গাগুলোর নাম উঠে এসছে, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ পুলিশ কিংবা সেনাবাহিনীর মতো স্পর্শকাতর যেই স্থাপনাগুলো আছে সেই জায়গার কথা উঠে এসছে, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র যেখানে আসলে প্রচুর মানুষের ভিড় হয়, শাহবাগ চত্বরের কথাও আছে। তার মানে আসলে ভিড়টা কিংবা আসলে খুবই বেছে বেছে স্পর্শকাতর জায়গাগুলোকে টার্গেট করা হচ্ছে কিনা, আমি এটাকে খুব অস্বাভাবিকভাবে নিচ্ছি না। যে কোনো সরকার অথবা রাষ্ট্র যে কাজগুলো করে, যখনই এই ধরনের কোনো হুমকি দেখে তখন তাদের কি পয়েন্ট ইনস্টলেশনস যেগুলো আছে, কেপিআই যেগুলো আছে, সেই কেপিআইগুলোকে তারা প্রোটেক্টিভ একটা মেজার্স নেবে। 2 নম্বর হলো তারা অ্যাসেস করে, মূল্যায়ন করে যে যদি এরকম জঙ্গি হামলা হয় এবং জঙ্গিদের উদ্দেশ্য যদি হয় প্রচার প্রচারণা, যে এইটা হলো আমার শক্তি, সেই প্রচার প্রচারণার ওয়ান অফ দ্য মানে ইম্পর্ট্যান্ট মাধ্যম হলো যদি সে সমাবেশ যে সকল জায়গায় হয় সেই সকল জায়গায় যদি আক্রমণ করতে পারে তাহলে তাদের প্রচার প্রচারণা অনেক বেশি হবে। এই ধরনের মূল্যায়ন যারা সিকিউরিটি ফোর্সেস আছেন ওনারা করেন। সো সেই মূল্যায়নের ভিত্তিতে কিন্তু এই নামগুলো এসছে, নট দ্যাট যে এইখানেই আক্রমণ হবে, এরকম কিন্তু বিষয়টা কিন্তু তা নয়। সো আমি বলবো না যে এখনই এইরকম কোনো আক্রমণ হবে বা হুমকি হবে সেই জন্য সবাই আতঙ্কিত হয়ে যাক। আই ডোন্ট সি যে ওই রকম কোনো ধরনের প্রিপারেশন অথবা
ইন্ডিকেশন ওইরকম কোনো কিছু আছে বলে মনে হয় না। কিন্তু আবার বারবার সে সতর্কতাও জারি করা হচ্ছে। আমি নুরুল হুদা একটু আবার আপনার কাছে আসি। এই জঙ্গি হামলার আশঙ্কার নেপথ্যে আসলে বেশ কিছু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থারও নাম আসছে, সেটি আসলে নানানভাবে কিছু কিছু গণমাধ্যম প্রচার করার চেষ্টা করেছে। এটার এখনো আসলে সত্যি মিথ্যা যাচাই করার সুযোগ খুব একটা হয়ে ওঠে নাই, কিন্তু এটা প্রকাশিত হওয়ার পরে আমরা দেখলাম আইন শৃঙ্খলা বাহিনী সহ দেশের গোয়েন্দারা একটু নড়ে চড়ে বসেছেন। তার আগে আসলে নড়ে চড়ে বসার সুযোগ ছিল কিনা? সরকারের তরফ থেকে এইসব বিষয়ে কোন লেভেলে কথাবার্তা বলা হবে এবং সেইটাকে ধরে নেওয়া হবে যে সেটাই হচ্ছে অফিসিয়াল, এগুলো ক্লিয়ার না আমাদের। তো সেইটা হলে তখন এই ধরনের ওই ধরনের মানে সেন্সেশনালিজম যেটা আছে আর কি, সেইটা কবে আসবে এবং অফিসারদের প্রতি ইনস্ট্রাকশন থাকা দরকার খুব পরিষ্কার যে এইটা আপনার কাজ, এই পর্যন্ত আপনি যেতে পারবেন, এর অধিক আপনার যাওয়ার এখতিয়ার নাই। তো সেই এখতিয়ারটা খুব পরিষ্কার না আর কি। ফলে বিভিন্ন একই ঘটনায় জাতীয় পর্যায়ে, লোকাল পর্যায়ে, জেলা পর্যায়ে কথাবার্তা হচ্ছে, সেইটা থামাতে হলে খুব ফার্ম ইনস্ট্রাকশনস দরকার। এবং শুধু ইনস্ট্রাকশনস না, যারা এর ব্যত্যয় করবেন তাদের খুব কঠিন শাস্তি দেওয়া উচিত। আবার রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্যও আসছে এই জায়গাটিতে বারবার। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, রাজনৈতিক এই যে পাল্টাপাল্টি বক্তব্যটা আসছে, আপনি বলছিলেন যে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তারা নানানভাবে আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে কিনা, কিন্তু আমি যদি খুব সরাসরি বলি, জামায়াতের একজন নেতা বলেছেন যে এই প্রেসক্রিপশনটা মূলত একটা বিশেষ দলের যারা দীর্ঘ 15.5 বছর দেশ শাসন করেছে এবং আরেকটি দেশের যারা ওই সরকারকে সমর্থন দিয়েছে তাদের সম্মিলিত প্রয়াসে বারবার জঙ্গিবাদের নাটক হয়েছে বাংলাদেশে। কি মনে করেন, নাটকটাই কি হয়েছে? না, ওই জন্যই তো বলছি আমরা যে বাংলাদেশে জঙ্গিরা তো ধরেন একটা সুনির্দিষ্ট আন্ডারগ্রাউন্ডে থাকে তারা, তাই না? কিন্তু আমরা যারা প্রকাশ্যে আছি, যে কথাটা ইদানিং খুব আলোচনা হচ্ছে, গুপ্ত, আমরা যারা প্রকাশ্য আছি, আমরা কোন জঙ্গির প্রতিনিধিত্ব করি কিনা, এটা তো একটা বড় প্রশ্ন। যেমন নাইম সাহেবরা ওখানে আপনার হলি আর্টিজনের ব্যাপারে উনি নিজে কন্ট্রোল করেছেন, উনি বললেন যেটা, এটা তো কেউ অবিশ্বাস করবে না যে এটা জঙ্গি হামলা ছিল, কিন্তু ওনাদের পক্ষে তো ছাপাই খাওয়া হচ্ছে কোনো কোনো রাজনৈতিক দল, যেটা বললেন, যেটা রাজনৈতিক দলগুলো আমাদের উপরে নির্যাতন করার জন্য এটা করা হয়েছে। এই কথার মাধ্যমে আপনি কি পরোক্ষভাবে তাদেরকে হেল্প করলেন না? আপনি কি তার পক্ষে অবস্থান নিলেন না? এবং এই অবস্থান নেওয়াটা কি আপনার রাজনৈতিক কারণেই না কোনো অন্য লিঙ্ক আছে, সেটাও তো আমাদের কাছে ক্লিয়ার না। যেটা আমি বললাম, গুরুত্বপূর্ণ জায়গাটি আপনি তুলেছেন, ঠিক এই জায়গাটিতে আমি আপনার কাছে মেজর জেনারেল মোহাম্মদ নাইম, আপনার কাছে এই প্রশ্নটাই আমি আসলে রেখে যেতে চাই। এই যে আসলে নানানভাবে রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য আসছে, দোষারোপ করার যে সংস্কৃতি, জঙ্গিবাদের মতন খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু যেটাতে আসলে পুরো রাষ্ট্র হুমকির মধ্যে, সেখান থেকেও আসলে আমরা দোষারোপের জায়গাটি থেকে বেরিয়ে আসতে পারছি না। আসলে আদৌ কোনো উপায় আছে কিনা এখান থেকে বেরিয়ে আসার? আমি আপনার উত্তরটা নিব, একটা বিরতি নিয়ে ফিরতে চাই। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। মেজর জেনারেল ডক্টর নাইম, যে প্রশ্নটা করে বিরতিতে গিয়েছিলাম যে জঙ্গি ইস্যুটা নিয়ে একটা দোষারোপ চলছে এবং রাজনীতিতে এই দোষারোপটা বেশ পুরনো। অতীতে আমরা দেখেছি যে নানানভাবে যেই রাজনৈতিক দলটিকে দোষারোপ করা হয়েছে তারা বলেছেন তাদের কর্মীরা ভিকটিম হয়েছে, তাদের সুস্পষ্ট অবস্থান আছে যে তারা আসলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতাতেই জঙ্গিবাদ হয়েছে। সেই সহিংস ঘটনাগুলো রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মাধ্যমেই ঘটেছে। আপনি তো আসলে এই ঘটনাগুলোর মধ্যে থেকেছেন এবং সেখান থেকে সাধারণ মানুষকে বের করে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করেছেন। সত্যিকার অর্থেই আসলে কি হয়? রাজনৈতিক দোষারোপ এক জিনিস, রাজনৈতিক সমালোচনা অন্য জিনিস। কিন্তু রাজনৈতিক সমালোচনা তখনই করব অথবা নিজ দলের স্বার্থ ততটুকু পর্যন্ত দেখা উচিত যেটা আমার রাষ্ট্রের এবং আমার জনগণের অথবা জনগণের যে সম্পত্তি আছে তার যেন ক্ষতি না হয়, সেই পর্যন্ত আমার লিমিট থাকা উচিত। কিন্তু যদি আমি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এমন কোনো পদক্ষেপ, কর্মসূচি অথবা স্টেটমেন্ট দেই হুইচ গোজ বিয়ন্ড, মানে আমার রাষ্ট্রের ক্ষতি হচ্ছে এরকম কোনো যদি স্টেটমেন্ট, কর্মসূচি দেই, সেটা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা হওয়া উচিত না বলে আমি মনে করি আর কি। জঙ্গিবাদ যেটাকে আমরা বলি, যিনি রাষ্ট্রের আইন ভঙ্গ করবেন এবং রাষ্ট্রের অবকাঠামো হোক, জানমাল হোক অথবা কোনো ইনফ্রাস্ট্রাকচার যাই হোক তার ক্ষতি করবেন, সেই হলো রাষ্ট্রদ্রোহী অথবা রাষ্ট্রের জন্য জঙ্গি।
তো সেই বিবেচনায় যদি এখন যারা সংগঠিত হচ্ছে বলে আমরা সংবাদ পাচ্ছি, তাদের কার্যক্রম অথবা ইন্টেনশন, মোটিভ যেটা আছে, সেই মোটিভটা যদি হয় যে দেশের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, জনগণের জন্য ক্ষতিকর, অবকাঠামোর জন্য ক্ষতিকর, তাহলে সেইখানে কোনো রাজনৈতিক দল তাদের পক্ষ হয়ে কথা বলাটা আমার মনে হয় উচিত না। যারা যে বিবৃতিগুলো দিচ্ছেন তারা যদি স্পেসিফিক্যালি বলেন যে এই সরকার আমার রাজনৈতিক নেতৃবৃন্দকে এইভাবে তাদের ক্ষতি করেছেন, সেটার জন্য আপনার আইন আছে, আদালত আছে, আইন আদালতে যে বলবেন। কিন্তু আমার কর্মীর সাথে যদি আপনি জঙ্গি, যারা রিয়েল জঙ্গি ছিল, তাদেরকে যদি মিশিয়ে দেন, তাহলে দুটো ক্ষতি হবে। এক হলো আপনার যে ইমেজ আছে রাজনৈতিক দল হিসেবে, যে আপনার গ্রহণযোগ্যতা আছে জনগণের কাছে, এইটার যেমন আপনি ক্ষতি করছেন, প্লাস আপনি জঙ্গি, যারা রিয়েলি জঙ্গি, তাদেরকে কিন্তু একটা উৎসাহিত করছেন যে আমার প্রোটেকশনে আপনি থাকবেন। সো আমি মনে করি দিস ইজ এ ডেঞ্জারাস সিচুয়েশন, যখন রাজনৈতিক দল রাষ্ট্রের ক্ষতি কোন জায়গায় হবে, কী কর্মসূচিতে হবে, অথবা কোন স্টেটমেন্টটা আমার দেশের জন্য ক্ষতি হবে, সেটা অনুধাবন না করে যখন একটা স্টেটমেন্ট দিবেন জঙ্গিবাদের পক্ষে অথবা জঙ্গিদের পক্ষে, এইটা দেশের জন্য খুবই মারাত্মক। নূর হুদা, একটু আপনার কাছে আসি। খুব স্পর্শকাতর একটা বিষয় তো, এবং নানানভাবে রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করে যে তাদের কর্মীদেরকে আসলে নানান সময় এই ইস্যুটিকে কেন্দ্র করে ভিক্টিমাইজ করা হয়। এই যে ভিক্টিমাইজ করার কিংবা জঙ্গিবাদের উত্থানের যে একটা বিরাট শঙ্কা আসলে মানুষের মধ্যে ছড়িয়ে আছে, সেই শঙ্কা থেকে আসলে এই মুহূর্তে বেরিয়ে আসার উপায়টা কি? রাজনীতিবিদদের মধ্যে আলোচনার প্রয়োজন আছে আর কি, কেন আলটিমেটলি চূড়ান্ত বিশ্লেষণে দেশেরই ক্ষতি হবে। তো দেশের মঙ্গলই তো সব রাজনৈতিক দল চায়। তো সেক্ষেত্রে এই সমস্যা আসে কেন, সেটা প্রশ্ন। এবং রাষ্ট্রযন্ত্রকে এবং রাষ্ট্রের যারা নির্বাহী আছে তাদেরকে খুব দৃষ্টিকটুভাবে পলিটিসাইজড করা হয়েছে কিনা, সেটা একটা দেখার বিষয়। জি, এগুলো থেকে বেরিয়ে আসতে হলে রাজনৈতিক সদিচ্ছা দরকার, এবং রাষ্ট্র এবং সরকারের পার্থক্যটা বুঝবার চেষ্টা করা উচিত। তো সেখানে আমাদের ম্যাচুরিটি আমরা দেখি নাই। আমরা রাষ্ট্র এবং সরকারকে গুলিয়ে ফেলেছি বিভিন্ন সময়ে, তার ফল ভোগ করতে হচ্ছে এখন। মানে এই ফলটা ভোগ করাটা আসলে আমাদের জন্য অনেক বেশি কষ্টকর কিংবা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে কিনা, অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ? সাধারণত জঙ্গিরা একটা রাষ্ট্রীয় নিরাপত্তার দুর্বলতার অপেক্ষায় থাকে। এখন কি তাহলে আমরা একটু রাজনৈতিকভাবে বলি কিংবা এক ধরনের নিরাপত্তার অভাবে আছি? দেখুন, প্রত্যেকটা জিনিসের উর্বরতাটা হলো একটা ইম্পর্টেন্ট ইস্যু। ফসলটা ভালো হয় ওখানে যেখানে মাটির উর্বরতা ভালো থাকে, তাই না? তাই জঙ্গিদেরও তো একটা উর্বরতা দরকার হয়। তো এখন উর্বরতাটা এর আগের সরকারের সময় একটা চাপে ছিল। হ্যাঁ, যে প্রশ্নটা করেছেন যে রাজনৈতিকভাবে অনেক দল অভিযোগ করে, আমরা ধরে নিলাম যে অভিযোগ আছে, কিন্তু এর অর্থ যে পুরো অভিযোগটাই কোনো জঙ্গি নাই, জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, সেটা কিন্তু না। কিন্তু যারা বলেন তারা যদি ওই টোটাল ডিফেন্স তাদেরকে দিয়ে দেন, তাহলে সে কিন্তু তারা তাদের উর্বরতাটা সুযোগ সৃষ্টি পায়। এখন বিশেষ করে আপনার এই যে হিজবুত তাহরীর সংগঠন ছিল নিষিদ্ধ, তাই না? এবং তারা তো জঙ্গি সংগঠন হিসেবে স্বীকৃত সরকারের রেকর্ডে। এই দেখেন, গত সরকারের সময় তারা কিন্তু প্রকাশ্যে মিছিল করেছেন, প্রকাশ্যে করেছেন। তো তারা তো এই যে সুযোগটা পেয়েছেন, এর মাধ্যমে তো তারা উর্বরতা তারা তো বৃদ্ধি পেয়েছে। আপনি আগের সরকারের চেয়ে এখন যদি আপনি, যদিও কর্মকাণ্ড শুরু হয় নাই, শুরু হইলে দেখবেন এরা কিন্তু অনেক স্ট্রং হয়েছে এখন, কারণ তারা উর্বরতা পেয়েছে। উর্বরতার কারণে তাদের এই স্ট্রংনেসটা। এজন্য ব্যর্থতা আছে, যারা সরকারি ছিলেন তাদের ব্যর্থতা আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যেটা ফরমার আইজিপি নুরুল হুদা সাহেব বললেন, নিয়োগের সংক্রান্ত বিষয়। এখন দেখেন, এটাও আমি বলবো আমার ব্যক্তিগত ধারণা, এই যে গত সরকারের সময় যে নিয়োগগুলো হয়েছে, এটা চেক অ্যান্ড ব্যালেন্স দিয়ে হয়েছে কিনা। কেন আপনার ধরেন ওই সময় কিন্তু অনেক লোক এখানে ঢুকে যাওয়ার কথা, কারণ জঙ্গিরা কিন্তু বসে নাই। তারা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় তারা নিয়োগের মাধ্যমে তারা ওখানে ঘাঁটি গাড়তে চায়। এবং সেই ক্ষেত্রে এই যে নিয়োগগুলো হচ্ছে, সেগুলো কিন্তু তাদের চেক করা দরকার, যে 18 মাসে যে নিয়োগগুলো হলো। প্লাস হলো যে আপনি যে 10 বছর আগে রিটায়ার করছে তাকে আইনে যে বসাচ্ছেন, সে তো 10 বছর আপনার কোনো ডিসিপ্লিনারি অ্যাকশনের মধ্যে নাই। সে যখন রিটায়ার্ড করে চলে গেছে, তখন কিন্তু সে অন্য লাইফে চলে গেছে। এবং জঙ্গিরা কিন্তু ওই সমস্ত বুদ্ধিজীবী, ওই সমস্ত লোকদের সঙ্গে কানেক্টেড হয়। এবং ওই কানেক্টেড হওয়া লোকরে কি আপনি আবার আইনে বসাইলেন কি না, এগুলো কিন্তু আপনার সরকারের দায়িত্ব হলো চেক করা। অর্থাৎ সরকার যদি
যদি মনে করে যে আসলেই এটা, এবং আসলে তো আছে, যদিও এটা আমরা দেখছি না এখন, কিন্তু কামিং ডেজ কিন্তু এটা দেখবো আমরা। পুরো সিস্টেমটাকে আসলে এক ধরনের পরিবর্তন কিংবা পুরো সিস্টেমের উপর নজর রাখা, নজরদারি, সে পুরো সিস্টেমের উপরে নজরদারি তো করতেই হবে, কিন্তু সেই নজরদারিটা হলো সরকার যদি জিরো টলারেন্স দেখায় তাহলে কিন্তু তাদের যে উর্বরতা, তাদের যে বৃদ্ধি, এটা কিন্তু নিয়ন্ত্রণ হবে। এবং সেইখানে বারবার বলছে তাদের আসলে জঙ্গিবাদের বিরুদ্ধে একেবারেই জিরো টলারেন্স। না, আপনি জিরো টলারেন্স বললেন, কিন্তু অ্যাক্টিভিটির যদি জিরো টলারেন্স না হয়, এই যে আমি উদাহরণটা দিলাম যে আপনার শ্যামলীতে যে জঙ্গি আক্রমণ করলো একটা বাড়িতে, এখন আপনি তো এটা মামলা করে দিলেন আইজিপি সহ সবাইকে, তাহলে এটা কি আপনার জিরো টলারেন্স হলো? আপনি এটা খুঁজে দেখেন আসলে এটা জঙ্গি কিনা। এখন ধরেন আজকে যদি, এটা কিন্তু নট আনলাইকলি, আপনার যদি হলিয়াটিসনে যদি কেউ একটা মামলা এখন কোর্টে করে দেয় যে এইটা যাদেরকে হত্যা করা হয়েছে তারা এদেশের সাধারণ নাগরিক ছিল, ও দেখবেন যে একটা মামলা করে দিলে মামলাটা শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে তো ওনারা তখন বিপদে পড়বে, তাহলে আমরা কাদেরকে ঠেকাইলাম? তাহলে দেশের পরিস্থিতি যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে সরকারকে তো শক্ত হাতে এটা দেখতে হবে যে কোনটা ন্যায় কোনটা অন্যায়। একটু মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ নাইম আপনাকে দিয়ে করতে চাই, আমাদের হাতে প্রায় সময় শেষ। এই যে জঙ্গিবাদ উত্থানের একটা শঙ্কা, সেটি আসলে ঠিক কতটুকু, এবং সরাসরি জঙ্গিদেরকে নির্মূল করায় যেহেতু আপনি কাজ করেছেন, ঠিক কোন ব্যবস্থাগুলো এই মুহূর্তে আমাদের নেওয়া প্রয়োজন জরুরি ভিত্তিতে, যাতে করে এই জঙ্গিবাদটাকে আমরা নির্মূলের কাছাকাছি নিয়ে যেতে পারি? প্রথম হলো সরকারের সদিচ্ছা এবং স্ট্র্যাটেজি। সরকার যেহেতু বলেছে এটা জিরো টলারেন্স অন টেররিস্ট বা জঙ্গিদের এগেনস্টে, তার মানে হলো ওনাদের ফোকাস হলো কোনো অবস্থাতেই যেন জঙ্গিরা বাংলাদেশের ভেতরে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আমি একটু যোগ করি আপনার সঙ্গে, সরকার না শুধু, সরকারের সঙ্গে বিরোধী দলেরও এই সদিচ্ছা লাগবে। কারণ বিরোধী দলের সদিচ্ছা ছাড়া আপনি শুধু সরকার করলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। বিরোধী দলেরও সদিচ্ছা লাগবে, এই সরকার যেভাবে এই জঙ্গি নিয়ন্ত্রণ জন্য পদক্ষেপ নেবে, বিরোধী দলের সহযোগিতা লাগবে। 2 নম্বর হলো যাদেরকে দিয়ে আপনি এই কাজটা করাবেন, যে জঙ্গি নির্মূল, এইটা হওয়া উচিত। একটা হলো, একটাকে বলে রিয়েক্টিভ, আরেকটা হলো প্রিভেন্টিভ। যে আপনার এক জায়গায় আগুন লেগেছে, আপনি যে আগুন নিভাচ্ছেন, এটা হলো আমি রিয়েক্টিভ। কিন্তু প্রিভেন্টিভ হলো যে এই রকম আগুন লাগবে না, অর্থাৎ জঙ্গি কার্যক্রম হবে না, আপনাকে করতে হবে সেই রকম প্রিভেন্টিভ মেজার্স। প্রিভেন্টিভ মেজার্সের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, যারা এই জঙ্গি নির্মূলের সাথে কাজ করে, তথ্যের সাথে কাজ করে, তাদের সক্ষমতা বৃদ্ধি। কারা করে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা, সবাইকে আসলে একসাথে এই কর্মযোগ্যতা নিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জিপিএস ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।